এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একে স্বাগত জানিয়েছেন জো বাইডেন, আর ট্রাম্প নিজে বলছেন তার সমর্থকদের শান্ত থাকতে। বাংলাদেশে কোনো পুরুষ বা অন্য লিঙ্গের কোনো মানুষ ধর্ষণের শিকার হলে সেটাকে কেন ধর্ষণ হিসাবে দেখা হবে না, এই অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেছেন একদল আবেদনকারী। কি বলছেন তারা? শুধুমাত্র পেনিট্রেশন অন আ ওমেন বাই আ ম্যান, এই ফর্মটাকে আমরা রেকগনাইজ করছি, কিন্তু শুধু এইটা দিয়ে যদি আমরা ধর্ষণকে সংজ্ঞা হিসেবে রাখি তাহলে অনেক ইনসিডেন্ট থাকে যেগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারি না। সেই কারণেই আমরা এই রিটটি ফাইল করেছি, যেখানে আমরা আসলে ধর্ষণের সংজ্ঞার একটা অ্যামেন্ডমেন্ট চাই। আর ভারতে কয়েক রাজ্যে বার্ড ফ্লু ছড়ানোর পর ভারতীয় হাঁস, মুরগি, ডিম বা বাচ্চা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার পর পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন একে স্বাগত জানিয়েছেন। গত সপ্তাহে ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের দাঙ্গার ঘটনায় বিদ্রোহের উস্কানি দেবার অভিযোগ এনে তাকে অভিশংসন করা হয়। এর পক্ষে 232টি ভোট এবং বিপক্ষে 197টি ভোট পড়ে। মিস্টার ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 10 জন সদস্য অভিশংসনের পক্ষে ভোট দেন। মিস্টার ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হলেন। এরপর দেয়া এক বিবৃতিতে মিস্টার ট্রাম্প তার অনুসারীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু অভিশংসনের কথা সেই বার্তায় উল্লেখ করেননি তিনি। আরও শুনুন সায়েদা আক্তারের কাছে। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে আর এক সপ্তাহের মতো বাকি। গত নভেম্বরে জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ার পর আগামী 20 জানুয়ারি ক্ষমতা ছাড়তে হবে তাকে। এ অবস্থায় তিনি দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছেন এবং কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তাকে অপরাধ সংগঠনে জড়িত থাকার কারণে অভিযুক্ত করেছে। তিনি এখন উচ্চকক্ষ সেনেটে বিচারের সম্মুখীন হবেন, তবে তা হয়তো 20 জানুয়ারির আগে হবে না। কিন্তু সেনেটে দোষী সাব্যস্ত হলে মিস্টার ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হবার সুযোগ চিরতরে হারাতে পারেন। গত সপ্তাহে ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় বিদ্রোহে উস্কানি দেওয়ার কারণে অভিশংসিত হয়েছেন মিস্টার ট্রাম্প। কংগ্রেসের নিম্নকক্ষে বিতর্কের সময় ক্যাপিটল ভবনের ভেতরে বাইরে ছিল সশস্ত্র প্রহরা। আগামী সপ্তাহে পরবর্তী প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসি এবং 50টি অঙ্গরাজ্যের সবকটিতে সশস্ত্র বিক্ষোভের পরিকল্পনা করেছে বলে ফেডারেল তদন্ত সংস্থা FBI সতর্ক করেছে। কংগ্রেসে ভোটের পর প্রকাশিত এক ভিডিওতে মিস্টার ট্রাম্প তার অনুসারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু তিনি যে অভিশংসিত হয়েছেন সেই বিষয়টি উল্লেখ করেননি। সায়েদা আক্তার। বাংলাদেশে কোনো পুরুষ, হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষেরা ধর্ষণের শিকার হলে সেটিকে দেশটির ধর্ষণের অপরাধ হিসেবে দেখা হয় না। এই অভিযোগ তুলে এই সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনকারীরা বলছেন যে বাংলাদেশের দণ্ডবিধির 375 ধারায় কোনো পুরুষ দ্বারা নারীর ধর্ষণের শিকার হবার ঘটনাকেই শুধু ধর্ষণের অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেই কারণে পুরুষ বা ভিন্ন লিঙ্গের কেউ ধর্ষণের শিকার হলে তারা ওই আইনে বিচার পাচ্ছেন না বলে তারা মনে করেন। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন যে আইনে সুনির্দিষ্টভাবে বিষয়টি না থাকলেও অন্য ধারায় অপরাধ হিসাবে বিচার পাবার সুযোগ রয়েছে। ঢাকা থেকে শুনুন কাদির কল্লোলের প্রতিবেদন। পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষের উপর যৌন হয়রানি বা ধর্ষণের ঘটনাকে আইনে ধর্ষণ অপরাধ হিসাবে সুনির্দিষ্টভাবে যুক্ত করার আবেদন জানানো হয়েছে রিট মামলায়। একজন মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী এই রিট করেছেন। তাদের মধ্যে মানবাধিকার কর্মী ডক্টর সৌমেন ভৌমিক বলেছেন, তারা 2 বছর ধরে গবেষণা করে দেখেছেন 16 বছরের বেশি বয়সের পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষ ধর্ষণের শিকার হলে তারা আইনের আশ্রয় নিতে পারেন না এবং তখন ক্ষতিগ্রস্তরা ঘটনা প্রকাশ করতেও চান না। ডক্টর ভৌমিক বলেছেন, গত ডিসেম্বর মাসেই
পুরুষ এবং ছেলে শিশুর প্রতি যৌন হয়রানির 24টি ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু এ ধরনের বেশিরভাগ ঘটনাই প্রকাশ হয় না বলে তিনি উল্লেখ করেন। ডক্টর ভৌমিক বলছিলেন, বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বালক এবং পুরুষ উভয়ই ধর্ষণের শিকার হচ্ছে অথবা বলাৎকারের শিকার হচ্ছে, যে যেটাই বলুক না কেন, কিন্তু তাদের কোনো বিচার পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের আইনে অনেক সমস্যা আছে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ঢাকার পাশের একটি এলাকা থেকে একজন যুবক জানিয়েছেন, একটি মেসে থাকতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন 3 বছর আগে, কিন্তু তিনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে গেলে ধর্ষণের অপরাধের বিচার পাওয়া যাবে না বলে তাকে জানানো হয়। ফলে তাঁর আর আদালতের আশ্রয় নেওয়া হয়নি এবং সেই ঘটনাটি তিনি শেষ পর্যন্ত গোপন রাখার চেষ্টা করেছেন। রিট আবেদনের পক্ষের আইনজীবী তাসমিয়া নুহাইয়া আহমেদ বলেছেন, পেনাল কোড 1860 375 ধারায় ধর্ষণের সংজ্ঞাটা যেভাবে দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র যখন একজন পুরুষ কর্তৃক নারী ধর্ষিত হয় এই বিষয়টিকে বলা হচ্ছে। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে ঘটনাগুলো কিন্তু এর বাইরেও অনেকভাবে ঘটে। যেমন একজন পুরুষ কর্তৃক পুরুষের ধর্ষণ হয়, একজন পুরুষ কর্তৃক শিশুদের ধর্ষণ হয়, একজন মহিলা কর্তৃক অন্যের ধর্ষণ, মানে এই বিষয়গুলোকে আনা হচ্ছে না। শুধুমাত্র পেনিট্রেশন অন আ ওমেন বাই আ ম্যান, এই ফর্মটাকে আমরা রেকগনাইজ করছি। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে শুধু এইটা দিয়ে যদি আমরা ধর্ষণকে সংজ্ঞা হিসেবে রাখি, তাহলে অনেক ইনসিডেন্ট থাকে যেগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারি না। সে কারণেই আমরা এই রিটটি ফাইল করেছি, যেখানে আমরা আসলে ধর্ষণের সংজ্ঞার একটা অ্যামেন্ডমেন্ট চাই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বালক বা ছেলে শিশুদের উপর নির্যাতন বা বলাৎকারের ঘটনাগুলো নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 16 বছরের বেশি বয়সের পুরুষদের ক্ষেত্রেও যৌন নির্যাতনের অপরাধের ব্যাপারে সংশ্লিষ্ট আইনেই অন্য ধারায় বিচার হচ্ছে। পুরুষের সাথে যদি কোনো ইন্টারকোর্স হয় তাহলে সেটাকে 377-এ কভার করে এবং 377 ধারায় এরকম আনন্যাচারাল কোনো যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই জন্য আলাদাভাবে ধর্ষণের জন্য এটাকে ধর্ষণের সংজ্ঞায় আনতে হবে বলে আমি মনে করি না। এবং এটা যে বলা হয় রেপ হিসাবে আখ্যায়িত না বলে এটা কোনো অপরাধ না, সেই যুক্তিটা সঠিক নয়। তার কারণ হচ্ছে 377 পড়লেই বোঝা যাবে যে এইটা একটা অপরাধ। কিন্তু সরকারের ব্যাখ্যার সাথে একমত নন মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞদের অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন বলেছেন, আইনের ভিন্ন ধারায় বিচার পাওয়ার যে কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানেও অস্পষ্টতা রয়েছে বলে তিনি মনে করেন। 377 যে ধারাটি রয়েছে দণ্ডবিধিতে, সেখানে কিন্তু আসলে বলা হচ্ছে যে এগেইনস্ট দ্য নেচার, সুতরাং প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যদি কোনো ধরনের যৌনাচার হয় সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। সেটি অনেক কিছু হতে পারে, সেটাকে আসলে সংজ্ঞায়িতও ঠিক মতো করা হয়নি যে আসলে আমরা আনন্যাচারাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝাতে পারি বা কি কি বিষয়কে বোঝাতে পারি। তো এর কারণে যেহেতু এটাকে আমরা ঠিক মতো সংজ্ঞায়িতও করতে পারছি না এই অপরাধটিকে, এই ধারাটি থাকার কারণে আবার ভিন্ন লিঙ্গের মানুষ যারা আছেন, নারী পুরুষ ছাড়াও, তারাও কিন্তু অনেকটাই ডিসক্রিমিনেটেড হচ্ছেন। আইনমন্ত্রী অবশ্য এটা বলেছেন যে তৃতীয় লিঙ্গের মানুষের উপর যৌন হয়রানির বিষয়ে আইনে সুস্পষ্টভাবে কিছু নেই, সে বিষয়টি তারা বিবেচনা করবেন। ঢাকা থেকে কাদির কল্লোল। ভারতের অন্তত 10টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে। মূলত পশ্চিম, উত্তর এবং দক্ষিণের রাজ্যগুলোতে বার্ড ফ্লু এর প্রমাণ পাওয়া গেছে। দিল্লির একটি মুরগি বিক্রির পাইকারি বাজারেও কয়েকশো মুরগির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং বিজ্ঞানীরা বলছেন যে পরিযায়ী পাখিদের মাধ্যমেই এবারের বার্ড ফ্লু ছড়িয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা। কিন্তু তারা এটাও বলছেন যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার যে স্ট্রেইনটি এবার ভারতে পাওয়া গিয়েছে তা আগেকার স্ট্রেইন অর্থাৎ H5N1 এর তুলনায় অনেকটা কম মারাত্মক। তবে ভারতের সরকার ইতিমধ্যেই পোলট্রি খামারিদেরকে সব ধরনের সাবধানতা অবলম্বন করতে বলছে। এ নিয়ে আরও জানাতে অনুষ্ঠানে এখন সরাসরি যোগ দিচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, ভারতে বার্ড ফ্লু কোন কোন এলাকায় ছড়াচ্ছে এবং কিভাবে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, কি পরিস্থিতি? পুলক, আপনিও যেটা বলছিলেন যে 10টা রাজ্যে বড় সংখ্যায় পাখি মারা যাওয়ার খবর এসছে। এর মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল দিল্লিতে। সেখানকার বড় পাইকারি মুরগি বাজারে একের পর এক মুরগি মারা যাওয়ার পরে মুরগি এবং ডিম বিক্রিতে কড়াকড়ি জারি করেছিল দিল্লির কর্পোরেশনগুলো। কিন্তু আজ বিকেলে ওই মৃত মুরগিগুলির পরীক্ষার রিপোর্ট এসছে, সেটা বার্ড ফ্লু নয় বলে নিশ্চিত করছে তারা, এবং তার এই নিশ্চিত হবার পরই বাজারগুলো খুলে দেওয়া হচ্ছে। এবং এছাড়াও কেরালা, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা,
মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও বার্ড ফ্লু ছড়িয়েছে এবং যেখানে মৃত পাখি পাওয়া যাচ্ছে সেখানে খামার বা ওই বাজার এলাকাগুলোতে কালিং শুরু করা হচ্ছে এবং সেখান থেকে মুরগির মাংস এবং ডিম বিক্রি বা চালান বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। তবে মুরগি খামার মালিকদের সংগঠনগুলো বলছে যে 2008 সাল থেকে নিয়মিত বার্ড ফ্লু দেখা দেওয়ার কারণে প্রতি বছরই তারা কিছু সাবধানতা নিয়ে থাকেন, এবছরও নিয়েছেন। ন্যাশনাল এইড কোঅর্ডিনেশন কমিটির পূর্বাঞ্চলীয় প্রধান মদন মাইতি আমাকে বলছিলেন যে খামারে প্রবেশ নিয়ন্ত্রণ, জীবাণুনাশক স্প্রে করা সেগুলো তারা এমনিতেই করেন, এবারও করেছেন, কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ ভয় পাচ্ছেন ডিম বা মুরগির মাংস খেতে, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে তারা দাবি করছেন। কারণ ভালো করে রান্না করা মাংস বা ডিম খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেমন পশ্চিমবঙ্গে অন্তত ডিম এবং মুরগির মাংস বিক্রি অন্তত 20% কমে গেছে ইতিমধ্যেই, যদিও পশ্চিমবঙ্গে কোথাও বার্ড ফ্লু দেখা যায়নি। তো অমিতাভ, যেটা জানা যাচ্ছে যে এইবার এই বার্ড ফ্লু ভাইরাসের যে স্ট্রেন যেটা পাওয়া গেছে সেটা অন্যান্য বারের মতন বা আগের মতন অতটা মারাত্মক নয়, তো বিজ্ঞানীরা এটা নিয়ে কি বলছেন? দেখুন, যে রাজ্যে এবারে প্রথম বার্ড ফ্লু সংক্রমণটা দেখা গিয়েছিল সেই কেরালার রাজ্য পশুরোগ ইনস্টিটিউটের সহ অধিকর্তা ডক্টর নন্দকুমার আমাকে বলছিলেন যে তাদের প্রথমে সন্দেহ হয়েছিল যে এই স্ট্রেনটা সম্ভবত H5N1, যেটা খুবই মারাত্মক সংক্রামক স্ট্রেন, কিন্তু তারপরে জানা যায় যে এটা H5N8 স্ট্রেন, যেটা অনেক তুলনামূলকভাবে কম ক্ষতিকারক। কিন্তু এবারে সংক্রমণের একটা দিক বিজ্ঞানীদের একটু বিস্মিত করছে যে কোন রাজ্যে হাঁস, কোথাও বুনো হাঁস, কোথাও কাক এবং কোথাও পরিযায়ী পাখিদের মধ্যে ভাইরাসের সংক্রমণ পাওয়া যাচ্ছে। মুরগির খামারগুলোতে তো সংক্রমণ হচ্ছেই। তো ভারতের পক্ষী গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার বলছিলেন যে যেসব এলাকায় আর যেসব পাখির মধ্যে সংক্রমণটা ছড়িয়েছে তা দেখে তারা একরকম নিশ্চিত যে পরিযায়ী পাখিদের মাধ্যমেই এবারে সংক্রমণটা এসেছে ভারতের। তবে আরেকটা বিষয় যে এখনো পর্যন্ত ভারতের পশ্চিম এবং উত্তরাঞ্চলে এবং দক্ষিণের একটা রাজ্যে বার্ড ফ্লু ছড়ালেও পূর্বাঞ্চলের কোথাও কিন্তু এখনো বার্ড ফ্লু এর অস্তিত্ব পাওয়া যায়নি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ বা আসাম যেমন সংক্রমণ হয়নি, হ্যাঁ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও সংক্রমণ নেই এখনো পর্যন্ত। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। আর ভারতের কয়েকটি রাজ্যে এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর সতর্কতা হিসাবে ভারত থেকে মুরগির বাচ্চা, ডিম, হাঁস এবং পাখি জাতীয় প্রাণীর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবৈধভাবে চোরা পথেও যাতে এসব প্রাণী বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনকেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবে বলা হচ্ছে যে এ সমস্ত পদক্ষেপ একান্তই সতর্কতার কারণে এবং এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ দেখা যায়নি। এ ব্যাপারে আরও জানতে আমি কথা বলেছিলাম বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদের সঙ্গে। আমরা আসলে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমাদের দেশে আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে আমরা বলেছি যে এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ থেকে হাঁস, মুরগি এর প্যারেন্ট হোক, ডিম হোক অথবা বাচ্চা হোক, সেটা যেন এই মুহূর্তে আমাদের দেশে আমদানি আপাতত না হয়। আমরা সীমান্ত পথকেও আমরা রিকোয়েস্ট করেছি তারাও যেন দেখে যে চোরাচালানির মাধ্যমেও যেন এই মুহূর্তে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পাখি আমাদের দেশে না ঢুকতে পারে। কারণ মাঝে মাঝে আমরা ডিম ভারত থেকে আনি, কখনো কখনো মুরগির বাচ্চাও বাইরে থেকে আনা হয়, প্যারেন্ট স্টক হিসেবেও কেউ কেউ আনতে পারে। যদিও সংখ্যাটা খুবই কম, তারপরে যদি একটিও আনা হয় এবং সেটার মাধ্যমেও যদি ইনফ্লুয়েঞ্জা অথবা বার্ড ফ্লু জীবাণু আসে, সেটা দেশের জন্য ক্ষতিকারক হবে। এটি আসলে একদম সেফ, সতর্কতামূলক একটি ব্যবস্থা। তো এটা মেনে চলা হচ্ছে কিনা সেটা কিভাবে আপনারা নিশ্চিত করবেন? আমরা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি আমাদের সীমান্তের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখার জন্য। এর বাইরে আমাদের স্থলবন্দর কর্তৃপক্ষ, যেটা নৌ মন্ত্রণালয়ের আন্ডারে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। সর্বোপরি মাঠ পর্যায়ে আমাদের সহকর্মী যারা আছে, লাইভস্টক ডিপার্টমেন্টে যারা কাজ করে, তাদেরকে আমরা মূলত মাঠ পর্যায়ের পুরো সময়টা ভিজিলেন্ট থাকার জন্য বলেছি। সীমান্ত চোরাচালানের বিষয়টা মনিটরিং এর জন্য আমাদের
বিজিবির মাধ্যমে এবং আমাদের নৌপথে যদি কোথাও হয় সেটা কোস্ট গার্ডের মাধ্যমে তারা যেভাবে ভিজিলেন্স হিসেবে কাজ করে, আমি বিশ্বাস করি যে তাদের মাধ্যমে এটি ঠেকানো সম্ভব। যে আপনারা এই ধরনের কোনো রিপোর্ট পেয়েছেন কিনা, কোনো সংক্রমণ বা কোনো ধরনের কোনো কিছু বাংলাদেশে? আমি আজকে পর্যন্ত যেটা আমরা খবর নিয়েছি, সারা বাংলাদেশের কোথাও বার্ড ফ্লু, আপনারা জানেন মূলত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সেটা যখন পাখির দেহে থাকে তখন আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলি, সেটা যখন মানুষের শরীরে সংক্রমিত হয় তখন আমরা বার্ড ফ্লু বলি। আজকে পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অথবা বার্ড ফ্লুর কোনো রোগী ডিটেক্ট হয় নাই, বা সাসপেক্টেড কোনো পাখিও মূলত ডিটেক্ট হয় নাই। বলছিলেন বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দলটি করোনা ভাইরাসের উৎস খোঁজার জন্য অনুসন্ধান কাজ শুরু করেছে তার প্রধান বলেছেন তারা এক দীর্ঘ যাত্রা শুরু করেছেন। অবশেষে তারা চীনের উহান শহরে গিয়ে পৌঁছেছেন ১৩ মাস আগে, যেখান থেকে এই মহামারী শুরু হয়েছে। এর আগে পূর্ণ সহযোগিতার অভাবে তাদের চীনে যাওয়া বারবার বিলম্বিত হয়েছে। বেইজিং বলছে করোনা ভাইরাসের বেশ কিছু সংক্রমণ উহানে প্রথম শনাক্ত হলেও তার অর্থ এই নয় যে এর উৎপত্তি সেখানেই হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে সাহায্য করার জন্য স্টারবাকসের সাবেক চেয়ারম্যানকে অনুরোধ করেছেন। বিদেশি এই ব্যবসায়ীর কাছে লেখা বিরল এক চিঠিতে মিস্টার শি হাওয়ার্ড শুলসকে বলেছেন স্টারবাকস সহ যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য কোম্পানিকে চীনে আরও ব্যবসার সুযোগ দেওয়া হবে। আফগান সরকার ও তালেবান বলেছে কাতারে যে শান্তি আলোচনা চলছিল সেটি স্থগিত রাখা হয়েছে। তারা এখন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের আফগানিস্তান নীতিমালা দেখার অপেক্ষায় রয়েছে। তালেবান বলছে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিতে হবে, তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আশঙ্কা প্রকাশ করেছেন যে এর ফলে সন্ত্রাসবাদের ঝুঁকি বেড়ে যেতে পারে। বাংলাদেশের দক্ষিণ পূর্বে টেকনাফের নয়াপাড়ায় একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। এছাড়া বহু দোকান এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হবার খবর পাওয়া যায়নি বলে টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন। উগান্ডায় আজ প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে সেদেশের লোকেরা ভোট দিচ্ছে, তবে কিছু কারিগরি ও যান্ত্রিক ত্রুটির জন্য কোথাও কোথাও ভোটদান ব্যাহত হবার খবর পাওয়া যাচ্ছে। বিবিসির সংবাদদাতা বলছেন অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ থাকার কারণে ভোটারদের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের মেশিন কাজ করছে না। নাগর্নো কারাবাখে সংঘাত চলার সময় আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে 6 সপ্তাহব্যাপী এই যুদ্ধের সময় প্রায় 150 বেসামরিক লোক নিহত হয়েছে এবং দুপক্ষই জনবহুল বেসামরিক এলাকায় নির্বিচারে ক্লাস্টার বোমা, কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিচ্ছেন লক্ষ লক্ষ লোক। কেন এই হুজুগ পড়েছে? এই নিয়ে শুনবেন একটি প্রতিবেদন আজকের প্রবাহে একটু পরেই। তবে তার আগে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। আজ বাংলাদেশ দল নিজেদের মধ্যে একটি 40 ওভারের ম্যাচ খেলেছে, যেখানে তামিম ইকবাল একাদশ ও মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ দুই ভাগে ভাগ হয়ে মাঠে নেমেছে। তামিম একাদশ শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে 161 রান তোলে। 3 ওভার হাতে রেখে 5 উইকেটের জয় পেয়েছে মাহমুদুল্লাহ একাদশ। আজও ব্যাট ও বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান, কোনো উইকেটও পাননি তিনি। এই প্রস্তুতি ম্যাচ নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আজ সংবাদ মাধ্যমে বলেন, ভালো হয়েছে। আমার মনে হয় বলাররা খুব ভালো বোলিং করেছে, দুই টিমের বলাররাই খুব ভালো বোলিং করেছে। উইকেট প্রবাবলি ফার্স্ট ডে কিছুটা মুভমেন্ট ছিল আর্লি অন, সেকেন্ড হাফে কিছুটা বেটার হয়েছে উইকেট আমার মনে হয়, বাট ওভারঅল গুড প্র্যাকটিস। নতুন বলে আমার মনে হয় আমাদের বলাররা ভালো এরিয়ায় বোলিং করেছে। কয়েকটা আর্লি উইকেট আমরা নিয়েছিলাম, তো প্রেশার এই জন্য হয়তো বা কিছুটা হয়তো বা ছিল তারা। ওদিকে ঢাকার মিরপুর স্টেডিয়ামে একাডেমি মাঠে আজ অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল। মাঠের খেলা এখন নেই, তবে টুইটারে চলছে ভারতের ক্রিকেটারদের খুনসুটি। বাবুল সুপ্রিয়কে ছোট করে একটা বার্তা দিয়েছেন ভারতের ক্রিকেটার হনুমা বিহারি। চীন টেস্টের 5ম দিনের আগে ক্রিকেট বিশ্লেষকরা ভাবতে পারেননি যে ভারত এই টেস্ট ড্র করতে পারবে বা জিততে পারবে। তবে ড্র করার পর বাবুল সুপ্রিয়, যিনি ভারতের একজন গায়ক ও রাজনীতিবিদ, তিনি টুইটারে লেখেন, হনুমা বিহারের ইনিংসটির কারণেই ভারত জিততে পারেনি।
তবে তার বিপরীতে ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন যে এই ম্যাচ ড্র করা বেশ কষ্টসাধ্য ছিল এবং হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনের যে 259 বলের জুটি সেটি ক্রিকেটে অন্যতম সেরা একটি ম্যাচ ড্র করা জুটি ছিল। তবে হনুমা বিহারি বাবুল সুপ্রিয়র কথার বিপরীতে খুব বেশি কিছু লেখেননি, শুধুমাত্র নিজের নামের বানানটি ঠিক করে দিয়েছেন তিনি টুইটারে রিটুইট করে। ওদিকে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে একটি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, যেখানে 135 রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ 28 রান করেছেন দীনেশ চান্ডিমাল। ইংল্যান্ডের ডম ব্যাস 30 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন। ইউরোপিয়ান ফুটবলের খবর, ইউরোপে লিগ কাপের ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও জুভেন্টাস। বার্সেলোনার জয় নায়ক ছিল গোলরক্ষক টের স্টেগেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিনি টাইব্রেকারে 2টি গোল ঠেকান। ওদিকে রোনালদো গোল পাননি, তবে জয় পেয়েছে জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে 3-2 গোলের জয় পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 2টায়। প্রথমবারের মতো জাপানের একজন মন্ত্রী ইঙ্গিত দিলেন যে টোকিও অলিম্পিক আর নাও হতে পারে। যদিও কোভিডের যে হার, তাতে বলা যায় এই গ্রীষ্মে পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকবে। তবে জাপানে একটি জরিপে দেখা গেছে জাপানিরা এই অলিম্পিক আয়োজনে আর আগ্রহী নন। সামনের মাসে অস্ট্রেলিয়ান ওপেন, তার আগে বিশ্বের নানা প্রান্ত থেকে 1200 টেনিস খেলোয়াড় জড়ো হয়েছেন মেলবোর্নে। 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবেন তারা। তবে কিছু সময়ের জন্য হোটেল ত্যাগ করে নির্দিষ্ট কিছু কোর্টে অনুশীলনও করতে পারবেন এই খেলোয়াড়রা। এর মধ্যে নিয়মিত চলবে কোভিড পরীক্ষা। নিয়মিত টেস্টিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে যাতে সকল খেলোয়াড় নেগেটিভ অবস্থায় কোর্টে নামতে পারেন। খেলার খবর জানালেন রায়হান মাসুদ। ভারতে সবচেয়ে জনপ্রিয় কমিউনিকেশন অ্যাপ হোয়াটসঅ্যাপ ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। মোবাইল অ্যাপের ইন্টেলিজেন্স ডেটা বলছে যে জানুয়ারির 7 তারিখে হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আনার পর থেকেই এই অ্যাপটি ডাউনলোডের হার 11% কমে গিয়েছে। আর ভারতের অন্তত 12 লক্ষ মানুষ সিগন্যাল এবং 17 লক্ষ মানুষ টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করেছেন। হোয়াটসঅ্যাপকে নিয়ে কেন এই আশঙ্কা, আর বিকল্পগুলোই বা কী? দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। হোয়াটসঅ্যাপের জন্য দুনিয়ার সবচেয়ে বড় বাজার ভারত। 34 কোটিরও বেশি মানুষ এদেশে নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন। গত বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপ খোলা মাত্র তাদের ফোনে পপ আপ করে একটি মেসেজ, যাতে জানানো হয় হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ডেটা ফেসবুক ও তার প্রোডাক্টগুলোর সঙ্গে শেয়ার করে যাবে। যদিও এটা খুব নতুন কথা নয় এবং সেই 2014 সাল থেকেই হোয়াটসঅ্যাপের মালিকানা ফেসবুকেরই, তারপরও নিজস্ব তথ্যের গোপনীয়তা বজায় রাখা নিয়ে মানুষের আশঙ্কাই হোয়াটসঅ্যাপ সম্পর্কে তাদের সন্দিগ্ধ করে তুলেছে। বিবিসি বাংলাকে বলছিলেন ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিংয়ের অধিকর্তা সন্দীপ সেনগুপ্ত। মানুষ হোয়াটসঅ্যাপকে চুজ করেছিল এইটা দেখে যে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন, ডেটা শেয়ারিং করে না, যেগুলো মানুষ প্রাইভেসির জন্য ভ্যালু দেয়, সেইগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে ছিল বলেই কিন্তু হোয়াটসঅ্যাপের দিনকে দিন উন্নতি হয়েছিল এবং প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ জয়েন করেছিল। এইবার ফেসবুকের কিন্তু কুখ্যাতি আছে, অলরেডি ওদের এগেইনস্টে প্রচুর লসুট আছে, প্রচুর ফাইন আছে, এন্ড দে আর নোন টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ প্রাইভেসি ভায়োলেশনের হ্যাবিচুয়াল অফেন্ডার। কিন্তু হোয়াটসঅ্যাপ একটা ফেসবুকের মতো নয়, সে একটা অ্যাপ আমাদের সঙ্গে 24 ঘন্টা 365 দিন আমাদের মোবাইলে ইনস্টল থাকে এবং লাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। তার মানে সে কিন্তু আমাদের সমস্ত ডেটা অনেক বেশি করে ট্র্যাক করতে পারছে, কিন্তু সে কারোর সঙ্গে শেয়ার করবে না এবং সে পুরো ব্যাপারটা এনক্রিপ্টেড রাখবে। এই ভরসায় তাকে আমাদের মোবাইলে স্থান দিয়েছি। সে যখন একটা হ্যাবিচুয়াল অফেন্ডারকে ডেটা শেয়ার করছে, তখন এটা আমার মনে হয় একটা ব্রিচ অফ ট্রাস্ট হয়ে গেছে। এই বিশ্বাসভঙ্গের পরিণতিতেই ভারতীয়রা হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজতে শুরু করেছেন। যদিও ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ঠিক কী ধরনের ডেটা শেয়ার করবে তা নিয়ে তাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই, মনে করছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রযুক্তি বিষয়ক সংবাদদাতা শ্রুতি ধাপোলা। Considering that WhatsApp is part of the Facebook group of companies, there would be more integration between them. মিস ধাপোলার কথায় হোয়াটসঅ্যাপ যেহেতু ফেসবুক গ্রুপ অফ কোম্পানির অংশ, তাই এই বাড়তি ইন্টিগ্রেশন একরকম অনিবার্যই ছিল। রুমস, হোয়াটসঅ্যাপ পে এর মতো ফিচার দিয়ে ফেসবুক সেটা চালুও করে দিয়েছে। তবে হোয়াটসঅ্যাপে আপনার চ্যাটের এন্ড টু এন্ড এনক্রিপশনে কিন্তু হাত পড়ছে না। বিজনেসেস অন হোয়াটসঅ্যাপ তাদের আরেকটা বড় উদ্যোগ, যেটাকে ফেসবুক দারুণভাবে সাপোর্ট করছে। Businesses on WhatsApp has become another big aspect. মঙ্গলবার ভারতের বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও হোয়াটসঅ্যাপ দাবি করেছে তাদের নতুন নীতিতে ব্যক্তিগত চ্যাটের গোপনীয়তায় কোনোভাবে হাত পড়বে না, তা প্রযোজ্য হবে শুধু বিজনেস অ্যাকাউন্টের জন্য। তারপরও ভারতে সিগন্যাল বা টেলিগ্রামের দিকে ঝোঁকার প্রবণতা কিন্তু ক্রমেই ঊর্ধ্বমুখী। In fact,
Signal even tweeted out saying that, our verification codes are facing a delay because there's so many people trying to get on the app. দিল্লিতে টেক এক্সপার্ট রুবিনা শাপু বলছিলেন, এত লোক একসঙ্গে সিগন্যাল ডাউনলোড করতে চাইছেন যে তারা বলেই দিয়েছে ভেরিফিকেশন কোড আসতে দেরি হতে পারে। সিগন্যাল ও টেলিগ্রাম দুটোই ভালো, তবে টেলিগ্রাম সব চ্যাটের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন অফার করে না, শুধু গোপনীয় চ্যাটের বেলায় করে। সিগন্যালে আবার কিছু ফিচার নেই, যেমন হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ কলের সুবিধে এখনো তাতে চালু হয়নি। তবে এই মুহূর্তে যে সিগন্যালেরই রমরমা তাতে কোনো সন্দেহ নেই। সন্দীপ সেনগুপ্ত আপাতত সিগন্যালকে এগিয়ে রাখছেন, কারণ ভবিষ্যতে টেলিগ্রাম কোন পথে হাঁটবে তাতে তার খুব বেশি ভরসা নেই। টেলিগ্রাম একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, সুতরাং টেলিগ্রাম আগামী দিনে হোয়াটসঅ্যাপ হবে কিনা বা ফেসবুক হবে কিনা সেইটা বলা খুব মুশকিল। প্লাস এইটা রাশিয়ান বেসড একটা অর্গানাইজেশন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদেরকে বিশ্বাস করে না। বিভিন্ন দেশে কিন্তু বা বিভিন্ন আইএসপি কিন্তু টেলিগ্রাম অ্যাপকে ব্যান করা আছে, সব জায়গাতে আপনি ইজি অ্যাক্সেস পাবেন না। তার জন্য কি হয়েছে, ওর গ্রোথটা একটুখানি প্রবলেমেটিক আছে। অপরদিকে সিগন্যালটা হচ্ছে ওপেন সোর্স, নন প্রফিট, ও ডোনেশনের উপর চলে। তার জন্য ও কিন্তু কারোর কাছে গিয়ে ওকে জবাবদিহি করতে হয় না যে কেন অ্যাপটা প্রফিট মেকিং করছে না। গত সপ্তাহে টেসলার কর্ণধার ইলন মাস্কও সিগন্যালের হয়ে সওয়াল করেছেন এবং তাতেও হোয়াটসঅ্যাপের ওপর মানুষের আস্থা টলেছে। গোপনীয়তা রক্ষা নিয়ে কোটি কোটি ভারতীয়র ভরসা কিভাবে ফেরানো যায় সেটাই এখন বিশ্বে তাদের সবচেয়ে বড় বাজারে হোয়াটসঅ্যাপের প্রধান দুশ্চিন্তা। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবার আজ সোশ্যাল মিডিয়া টপ ট্রেন্ডিং খবরগুলোর কথা জানাচ্ছেন ফয়সাল তিতুমির। ধন্যবাদ পুলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। আজ প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার একটি বক্তব্য বেশ ট্রেন্ড করছে। গতকাল সাভারে পৌরসভা নির্বাচন সামনে রেখে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলই কারচুপির অভিযোগ তোলে, এটাই কালচার। বরং বর্তমান নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে তার এই বক্তব্য আসার পরেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঠিক তাই নীলা, বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও তার এই বক্তব্যের নিচে প্রায় 1000 খানেক মন্তব্য এসেছে। গিয়াসউদ্দিন শাহিদ যেমন লিখেছেন, দেশের সচেতন নাগরিকরা সবই জানেন বোঝেন দেশের রাজনীতির বর্তমান অবস্থা কীরকম। এখনকার যুগে মানুষ এত মূর্খ হয় না যে যা বলবে তাই বিশ্বাস করবে। এম এ মনসুর, বাংলাদেশে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনে গত 49 বছরে ক্ষমতাসীন দল কোনো নির্বাচনে হারেনি এবং ভবিষ্যতেও হারবে না। আমির হোসেন লিখেছেন, আপনার কথাগুলো অসাধারণ। আপনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় প্রার্থীদের খরচ কমিয়ে দিয়েছেন। এখন অনেক জায়গাতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাচ্ছে, কেননা বিপক্ষ প্রার্থী চায় না অহেতুক টাকা লোকসান করতে। ধন্যবাদ স্যার। বার্নিং স্টোন একটা আইডি থেকে লেখা হয়েছে, দুই পক্ষের একসাথে আস্থা রাখা সম্ভব না, তাই যে কোনো এক পক্ষকেই আস্থা রাখতে হবে। আর ওবায়দ ফারুক লিখেছেন, আস্থা রাখার মতো একটা ভালো নির্বাচন উপহার দিয়েছেন আপনি, কিভাবে আপনার উপর আস্থা রাখবে জনগণ? এদিকে গত কদিনের মতো আজও নিকাহ রেজিস্ট্রার বা কাজী হতে পারবেন না বাংলাদেশের নারীরা। হাইকোর্টের এই রায় ঘিরে দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আছে বিবিসি বাংলার ওয়েবসাইট ও ফেসবুকে। সেখানে কিন্তু নানা মন্তব্য এসেছে, যেরকম শওকত আলী লিখেছেন, পুরোটা পড়লাম, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাই, যুগোপযোগী সিদ্ধান্ত, ধিক্কার জানাই যারা প্রথম নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন। শাখাওয়াত আলম রবিন লিখেছেন, আপনাকে তো মূল্যায়ন করতে হবে সরকারের, হয়তো অন্য কোনো পেশায় আপনাকে নিয়োগ দেওয়া উচিত। সীমান্ত কুমারের মন্তব্য, বাংলাদেশের নারীরা পুরুষতন্ত্রের শক্ত শেকলে এখনও আবদ্ধ, সংকীর্ণ চিন্তাধারা দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মোহাম্মদ আলীল বলছেন, দোষ তো তাদের, মহিলা নিয়োগের সুযোগ নেই জেনেও যারা পরীক্ষা নিল, মামলা করা উচিত কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর দিলরুবা লিখেছেন, ওনাকে নিয়োগ দেওয়া উচিত, কারণ সংবিধানেও আছে নারী পুরুষ সমান অধিকার এবং রাষ্ট্রের প্রধান নারী, শিক্ষামন্ত্রী নারী। অন্যান্য জায়গায় নারীরা সুন্দরভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন, তাহলে ওনাকে নিয়োগ দিতে সমস্যা কোথায়? এদিকে ভাড়া না পেয়ে ভাড়াটিয়ার ঘরে তালা, শিশুর মৃত্যু, এরকম শিরোনামের একটি খবর কিন্তু বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। ঘটনাটি খুলনার। বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবরে জানা যাচ্ছে যে সেখানে বাড়ি ভাড়া সময় মতো না পেয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন বাড়িওয়ালা। এই সময় এক দুর্ঘটনায় শিশুটি পানিতে পড়লে তালাবদ্ধ থাকায় ডাক্তারের কাছে নিতে না পারায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের, এমনটিই জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরগুলোতে। করুণ এই ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। যেরকম শামসুন নাহার শেলি লিখেছেন, আমাদের এই রাষ্ট্রের কিছু কিছু বাড়ির মালিক আছে যারা ভাড়াটিয়াকে অত্যন্ত তুচ্ছ চোখে দেখেন, অথচ কোনো ভাড়াটিয়ায় বিনে পয়সায় তাদের বাড়িতে থাকেন না।
শারমিন নিপা লিখেছেন, এই হতভাগ্য মা বাবার কথা ভাবুন তো, 10 মাস গর্ভে ধারণ করে কষ্ট করে জন্ম দিয়ে কি পেল তারা? এক বুক কষ্ট আর হতাশা শুধু। তাদের আশা ভরসা স্বপ্ন ধ্বংস করে দিল সামান্য টাকার জন্য। বিচার দাবি করছি। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো প্রশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একে স্বাগত জানিয়েছেন জো বাইডেন, আর ট্রাম্প নিজে বলছেন তার সমর্থকদের শান্ত থাকতে। বাংলাদেশে কোনো পুরুষ বা অন্য লিঙ্গের মানুষেরা ধর্ষণের শিকার হলে সেটাকে কেন ধর্ষণ হিসাবে দেখা হবে না, এই প্রশ্ন তুলে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। শেষ করছে প্রবাহ। পরবর্তী অধিবেশন পরিক্রমায় থাকবে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের আসর। শুনবেন আশা করি। বিদায় নিচ্ছি আমি পুলক গুপ্ত। আপাতত এখানেই। ভালো থাকবেন। Channel at present. Details of all our services are at bbcworldservice.com.